আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নির্বাচনী প্রচারণায় আগামীকাল দেশের উত্তরাঞ্চলের 3টি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 5 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বার্তায় তারেক রহমানের সার্বিক সফরসূচি এ তালিকা দেওয়া হয়। এতে বলা হয় 7 ফেব্রুয়ারি সকালে বিমানযোগে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তিনি ঠাকুরগাঁও জেলা শহরে পৌঁছবেন। এরপর ঠাকুরগাঁও জেলা হাই স্কুল মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। জনসভা শেষে নীলফামারীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে নীলফামারী পৌরসভা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর রওনা হবেন দিনাজপুরের উদ্দেশ্যে। সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন তিনি। 3টি জনসভা শেষে সেদিন বিকেল 5টায় বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করবেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। দলীয় সূত্রে জানা যায়, এবারে নির্বাচনী ইশতেহারে বিএনপির ঘোষিত 31 দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ বরিশালের 4 জেলায় যাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এর মধ্যে মেহেন্দিগঞ্জ, পটুয়াখালী, ঝালকাঠি, পিরাজপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সকাল 10টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরশি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন কর্মী সমর্থকরা। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন। ভাইদেরকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, সুযোগ করে দিবেন আপনারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট থেকেই প্রচার প্রচারণায় সরব প্রার্থীরা। রাজধানীতে চলমান গ্যাস সংকট সহ চাঁদাবাজি, পানি জলাবদ্ধতা সমস্যাকে নিরসনের আশ্বাস নিয়ে ভোটারদের মন জয় করতে মরিয়া তারা। দিচ্ছেন সন্ত্রাস নির্মূলের আশ্বাসও। পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে ভোটাররাও জানাচ্ছেন উচ্ছ্বাস। কথাযুদ্ধ চলছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, হামলা, জালিয়াতি, ভয়ভীতি দেখানো সহ পাল্টাপাল্টি অভিযোগও তুলছেন অনেকে। তবে সুষ্ঠু উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবার প্রত্যাশা ভোটার প্রার্থীদের। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা 16 আসনে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা, সেই সাথে ভোটাররা কি বলছেন জানাবেন। কিন্তু আসলে সকাল থেকে কিন্তু জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আজকে শুক্রবার, এই নির্বাচনের আগের কিন্তু শেষ শুক্রবার সকাল থেকে প্রার্থীরা তাদের যারা ভোটার রয়েছে তাদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং তারা আসলে নির্বাচিত হতে পারলে কি ধরনের উন্নয়ন করতে চান সেই বিষয়গুলি তুলে ধরছেন। পাশাপাশি ভোটারদেরকেও জানার চেষ্টা করছেন যে আসলে কি ধরনের সমস্যা রয়েছে এলাকায়, সেইগুলো সমাধানে তারা কি কাজ করতে চান। ঢাকা 16 আসনে মূলত লড়াইটা কিন্তু হবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রার্থীর মধ্যেই। সাবেক ফুটবলার আমিনুল হক তিনি বিএনপি থেকে মনোনীত হয়েছেন এবং 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল আব্দুল বাতেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলবেন আপনার নির্বাচনী প্রচার এলাকায় যে পরিবেশটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার করতেছে। আমরা টাকা দিয়ে ভোট কিনতেছি এই ধরনের কথা বলে, যেটা দেশের মানুষ কখনোই বিশ্বাস করে না। জামাত ইসলামী কখনো টাকা দিয়ে ভোট কেনে না। এছাড়া পরিবেশ ভালো আছে। দেশের মানুষের মধ্যে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে, তারা পরিবর্তন চায়। বিগত জুলাই আন্দোলনের পর মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল দেশে ইতিবাচক পরিবর্তন আসবে, কিন্তু 5ই আগস্ট থেকে তারা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো যে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা পূর্বের ফেসিবাদের মতো আচরণ শুরু করে দিল। তারা একযোগে
চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে নানান ধরনের বিশৃঙ্খলা শুরু করে দিল। তো মানুষ তখনই সিদ্ধান্ত নিয়েছে যে তারা পরিবর্তনের জন্য কাজ করবে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মাঠে মানুষের অনুভূতি, মানুষ খুব খোলামেলা কথা বলছে যে তারা পরিবর্তন চায়, এবং তাদের সামনে একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কেননা বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের পর থেকে মানুষের পাশে ছিল, তারা কখনো সুযোগ থাকা সত্ত্বেও চাঁদাবাজি করে নাই, এবং তারা যারা নিহত হয়েছিল তাদের সৎকারের জন্য তাদের পরিবারকে সহায়তা করেছে, তারা যারা আহত হয়েছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। কিন্তু আমাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দল বা অন্যান্য যারা রাজনৈতিক দল তারা আসলে আমরা শুনছিলাম যে উনি আসলে বলছিলেন যে তার প্রচারণার জন্য আসলে প্রতিপক্ষ যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে, এ ধরনের ছোটোখাটো অভিযোগ রয়েছে। তার মধ্যে দিয়ে কিন্তু জমে উঠেছে নির্বাচনী প্রচার, এবং প্রার্থীরা প্রতিটি ভোটারের কাছে গিয়ে গিয়ে তাদের ভোট প্রার্থনা করছে। তো এই ছিল ঢাকা 16 আসন থেকে আমার কাছে সর্বশেষ। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ক্রমেই জমে উঠছে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচার। প্রার্থীরা গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। শুধু প্রার্থীরাই নন, তাদের সঙ্গে মাঠে নেমেছেন স্ত্রী, সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। কোথাও সাবেক মন্ত্রী বাবা ছেলের জন্য ভোট চাইছেন, আবার কোথাও বাবার জন্য মাঠে নামছেন সন্তানরা। প্রার্থীদের স্বজনদের প্রতি সক্রিয় উপস্থিতিতে ডোর টু ডোর প্রচার আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে নারী সদস্যদের অংশগ্রহণ ভোটারদের সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা যোগ করছে। সকাল থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী এফসিএ। চট্টগ্রাম 4 আসনের কুমিরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এ নির্বাচনী গণসংযোগ করছেন। এ সময় তার সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রার্থীদের প্রচার ও ভোটারদের প্রতিক্রিয়ার বিষয়ে জানাবেন। যে মিতু আসলে যেমনটি বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু খুবই জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রামের নির্বাচনী এলাকাগুলি। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে আসলে 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি প্রার্থী কিন্তু নির্বাচনকে ঘিরে কিন্তু তাদের যেই প্রচারণা সেটা কিন্তু খুবই জমজমাট। আমরা যদি বলি, বিশেষ করে আসলে মহিলা যারা রয়েছেন তারা কিন্তু ঘর থেকে বের হয়ে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এবং একই সাথে প্রার্থীর আত্মীয় স্বজন, স্ত্রী, ভাই, ব্রাদার যারা আছে প্রত্যেকেই কিন্তু আসলে প্রচারণা চালাচ্ছে। এবং যারা সাধারণ ভোটার রয়েছে তাদের কিন্তু একটাই দাবি, সেটা হচ্ছে যে যাতে আগামী এই ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনটা যাতে তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিতে পারে, এবং সেটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো, আসলে সাধারণ ভোটার তারা কি ভাবছেন আমরা একটু কথা বলবো। আসলে আগামী নির্বাচনে আসলে আপনারা কেমন, কাকে ভোট দেবেন এবং কেমন প্রত্যাশা করেন? আমরা আশা করতেছি আমাদের এই নির্বাচনে 4 নম্বর ওয়ার্ডের আমাদের আসলাম চৌধুরী অবশ্যই জয়যুক্ত হবে, আমরা আশা রাখি। এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, সে আমাদের জন্য তার প্রাণ উৎসর্গ করেছেন। আমরা চাই আর বাংলাদেশের সবাই তাকে একটা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুক। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। ইয়ে নিয়ে কোনো আগামী নির্বাচনে আসলে আপনাদের দলের জিতার ব্যাপারে কতটুকু আশাবাদী? জিতার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা শতভাগ ইনশাল্লাহ আশাবাদী। আগামী 12 তারিখ বৃহস্পতিবার আমরা ধানের শীষে বিজয় করে ঘরে ফিরবে ইনশাল্লাহ। শুনছিলেন দুজনের বক্তব্য। আসলে তারা যেটা বললো, আগামী যে 12 তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সেখানে ধানের শীষ বিজয়ী হবে, এমনটা তারা প্রত্যাশা করছেন। তবে যদি বলে থাকে, বিশেষ করে চট্টগ্রামে মহিলাদের উপস্থিতি কিন্তু একেবারে চোখে পড়ার মতো। প্রত্যেকেই কিন্তু আসলে সকাল থেকেই একবার রাত পর্যন্ত আসলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে নির্বাচনের প্রচারণার সর্বশেষ সংবাদ। মিতু। জি সাইফুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তার সংখ্যা। গত 4 আগস্ট লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় ভোটারদের মধ্যে বাড়ছে আতঙ্ক। জেলা 923টি ভোট কেন্দ্রের মধ্যে 459টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে প্রশাসন বলছে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের ৬টি আসনের জন্য ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৯২৩টি। এর মধ্যে ১৭৮টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ এবং ২৮১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৪ আগস্ট এনায়েতপুর ও হাটিকুমরুল থানায় হামলা ও অগ্নিসংযোগ করে লুট করা হয় ১০টি চাইনিজ রাইফেল, ১২টি পিস্তল, ৬টি শটগান ও ৫ শতাধিক রাউন্ড গুলি। লুট হওয়া ২৮টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ১৪টি। অস্ত্র উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলছেন ভোটাররা। এই অস্ত্রগুলো কোথায় আছে? জনপদের মধ্যে আছে, দুর্বৃত্তদের হাতে আছে, এবং এই অস্ত্রগুলো যে কোনো সময় ব্যবহৃত হতে পারে। কিছু অস্ত্র বাইরে আছে, সেই অস্ত্রগুলো যদি ভোটে সময় যদি ব্যবহৃত হয় তাহলে পরিস্থিতিটা কেমন হতে পারে? তাহলে তো সুষ্ঠু ভোট হইল না। আমরা নতুন ভোটার, আমরা চাই অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করুক, যাতে আমরা সুস্থ পরিবেশে ভয় ছাড়া আমরা ভোট দিতে পারি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের কয়েকটি টিম গঠিত হয়েছে, তারা লুণ্ঠিত অস্ত্র এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেছে। বিগত বছরের নির্বাচনগুলোর মতোই আরও শক্ত করে, আরও কঠিনভাবে অস্ত্র উদ্ধারে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব, ইতিমধ্যে করেছি। নিরাপদে ভোট অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আসলে আমাদের যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো আমরা করব এবং আমরা আশা করি যে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি লুট হওয়া অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা নিশ্চিতের দাবি সিরাজগঞ্জবাসীর। সাকিব আল হাসান, RTV। নির্বাচনকে সামনে রেখে বাজার তদারকি না থাকায় বাড়তি দামে ক্রেতা নাজেহাল। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, মনিটরিংয়ের অভাবে প্রভাব পড়ছে বাজারে। এদিকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে রোজার অন্যতম পণ্য খেজুরের দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ধরনভেদে খেজুরের দাম প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি আগের তুলনায় দাম বেড়েছে গরুর মাংস, কয়েক ধরনের মাছ ও ফলের। তবে ছোলা, ডাল, চিনি প্রভৃতি পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। আর সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। আর রহিম, বাজারে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? তো আগামী কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান, রোজার সবচাইতে বেশি যে চাহিদা থাকে খেজুরের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় রকম ভেদে ২০ থেকে ৫০ টাকা কেজি দরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা যেমনটি দেখেছি, ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ স্বাভাবিক রয়েছে, তারপরেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং সবচাইতে বেশি আরও জনপ্রিয় যেটি চাহিদা থাকে ছোলা স্থিতিশীল রয়েছে, তবে ব্যবসায়ীরা বলছেন আমদানি স্বাভাবিক থাকলে স্থিতিশীল থাকবে। তাছাড়া কিন্তু রমজানের শুরুর দিকে কিছুটা দাম বৃদ্ধি হতে পারে। তবে চালের দাম স্থিতিশীল রয়েছে, যেমন মিনিকেট ৮০ টাকা, নাজির সয়েল ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পোলাও চালের দাম কিন্তু দাম বেড়েছে কেজি প্রতি ৫ টাকা করে। এছাড়া কিন্তু সবজির বাজার স্বাভাবিক রয়েছে, তবে এখনও ৫০ টাকার ঊর্ধ্বে রয়েছে সকল ধরনের সবজি। দাম বেড়ে যেমন মূলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, টমেটো ১০০ টাকা, এবং এছাড়া কিন্তু করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, সিম ৪০ টাকা, বেগুন ৬০ থেকে রকম ভেদে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ মাংসের কথা যদি আমরা বলি, মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি দরে ব্রয়লার, এবং সোনালি ২৫০, এবং এছাড়া কিন্তু হচ্ছে আপনার সকল ধরনের সবজি ৫০ টাকার ঊর্ধ্বে বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কিন্তু সবজির দাম কিন্তু বাজারে বৃদ্ধি রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আগামী রমজানকে কেন্দ্র করে আমাদের দেখতে হবে যে রমজানের যে পণ্য রয়েছে সেগুলো আমদানি স্বাভাবিক থাকলে কিন্তু দাম কিছুটা স্বাভাবিক থাকবে। তো এই ছিল বাজার থেকে সর্বশেষ। মিতু। জি রহিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভারতের গুজরাটে নিপা ভাইরাসে আক্রান্তের খবরে আতঙ্কে বাংলাদেশ সীমান্তে ঢিলাঢালা নজরদারিতে বাড়ছে ঝুঁকি। এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন আসছে শত শত ভারতীয় যাত্রী। স্থলবন্দর ও চেকপোস্টের সতর্কতা ব্যবস্থা অনেকটা নাজুক। আধুনিক স্ক্যানিং অকেজো থাকায় ভারত থেকে আসা যাত্রীদের দায় সারা দায়িত্ব পালন করা হচ্ছে। বেনাপোল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। আন্তর্জাতিক চেকপোস্ট স্থলবন্দর বেনাপোল। এ সীমান্ত দিয়ে প্রতিদিন দেশ বিদেশের 800 থেকে 1000 যাত্রী যাতায়াত করেন। সম্প্রতি ভারতের গুজরাটে নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ভারতীয় নাগরিক, কিন্তু প্রতিরোধে সীমান্তের ইমিগ্রেশনে আসেনি কোনো সরকারি নির্দেশনা। এদিকে করোনার সময়ের আধুনিক স্ক্যানারটি দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ নেয়নি ব্যবস্থা। যাত্রীদের শরীরে তাপমাত্রা মাপার হ্যান্ড থার্মাল স্ক্যানারই একমাত্র ভরসা। কপালে ঠেকিয়ে তাপমাত্রা নির্ণয় করা ছাড়া আর কোনো কাজ নেই মেডিকেল অফিসার। কেবলই জ্বর, ঠান্ডা বা সর্দি কাশি আছে কিনা তা জানা হচ্ছে ইমিগ্রেশনে। চেক করলে জ্বর, মাথা ব্যথা আছে কিনা, মাস্ক কেন পরিনি এটাই জিজ্ঞেস করলো। এখানে জিজ্ঞেস করলেন যে আপনার ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা কোনো প্রবলেম আছে কিনা। আমি বলছি আমার কোনো প্রবলেম নেই, নিপা ভাইরাসের জন্য আমরা চেকিং করছি, এই কথাটাই বললেন কাউন্টার। সতর্কতায় আছেন বলে জানান ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা। ইন্ডিয়া থেকে আগত সকল যাত্রীকে নিপা ভাইরাসের জন্য যে লক্ষণগুলো আছে সেগুলো দেখা হচ্ছে, যে তার জ্বর সহ মাথা ব্যথা আছে কিনা। প্রত্যেকটা যাত্রীকে আমরা স্ক্যানিং এর আওতায় নিয়ে আসতেছি এবং নিপা ভাইরাসের যে লক্ষণগুলো তার বার্তা তাদের কাছে দিচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের নির্দেশনা দিচ্ছি। নিপা আতঙ্কের মধ্যেই সীমান্ত দিয়ে অব্যাহত যাত্রী যাতায়াত। বেনাপোলে থার্মো স্ক্যানার থাকলেও নেই পূর্ণাঙ্গ নজরদারি। তা নিয়ে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। লিওন আজাদ, RTV। অন্যান্য প্ল্যান্টের চেয়ে অন্তত 1.5 গুণ বেশি দামে আদানির বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। এতে 25 বছরে বাড়তি গুনতে হচ্ছে অন্তত $1000 কোটি। এর দায় নিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, আদানি অতিরিক্ত টাকা নিলেও ঝুঁকিটা পুরোপুরি বাংলাদেশের। চুক্তিতে চরম দুর্নীতি হয়েছে মন্তব্য করে এটি বাতিল বা সংশোধনের দাবি রাজনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। আদানির বিদ্যুৎ প্ল্যান্টটি বাংলাদেশের মহেশখালীতে হওয়ার কথা থাকলেও স্থাপন করা হয় ভারতের ঝাড়খণ্ডের পট্টায়। আওয়ামী লীগ সরকারের বিশেষ আইনের আওতায় নেওয়া বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পগুলোর পর্যালোচনায় গঠিত কমিটির রিপোর্টে এই তথ্য উঠে আসে। প্রস্তাব ছিল যে এখানে মহেশখালীতে 1600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট করবে, এটা চলে গেল ইন্ডিয়াতে। ভারতের আইনে স্থানীয় কয়লায় উৎপাদিত বিদ্যুৎ রপ্তানি নিষিদ্ধ। বিষয়টি জেনেও কেন্দ্রটি সেখানে করা হয়। এর ফলে অস্ট্রেলিয়া থেকে জাহাজে কয়লা আমদানি করে তা আবার ভারতীয় রেলপথে নিতে হচ্ছে গোড্ডায়। দীর্ঘ এই ব্যয়বহুল প্রক্রিয়ার পুরো খরচ বহন করছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ ট্যাক্স দিচ্ছে ভারতকে বিদ্যুৎ ক্রয় করতে গেলে। তাহলে বাংলাদেশে যদি হতো, ট্যাক্স যদি দিতে হয়, তাহলে ট্যাক্সের টাকাটা তো বাংলাদেশের হাতেই থাকছে। আদানিকে বছরে প্রায় 5000 কোটি টাকা বেশি দিতে গিয়ে বিদ্যুৎ খাতে দিন দিন বাড়ছে ভর্তুকি। এমনকি ভারতের সমস্যার কারণে প্ল্যান্টটি বন্ধ হলেও দায় নিতে হবে বাংলাদেশকেই। 25 বছরে $10 বিলিয়ন আমাদেরকে বাড়তি দিতে হবে। এটা মোটামুটি রিয়েলিস্টিক একটা হিসাব। একতরফা চুক্তি, যেখানে লাভটা পুরোপুরি উদ্যোক্তাদের এবং ঝুঁকিগুলো সব বাংলাদেশ সরকারের প্রেশার। সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্সগুলো পাওয়া গেছে তাতে মনে হয় যে এখানে বেশ লেনদেন হয়েছে, যেটাকে আপনি খুব সহজ ভাষায় বলতে পারেন দুর্নীতি ঘটেছে। এই ধরনের চুক্তির মধ্যে থাকাটা অনেক ঝুঁকিপূর্ণ। চুক্তিটি সংশোধনের দাবি সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এটা পিপলকে কোঅপারেট করতে হবে আমাদের সাথে। ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক, আই এম টেলিং ইউ, বাট পসিবল। যে পাবলিক প্রকিউরমেন্ট রুলটাকে বাতিল করে দিয়ে তাদের ইচ্ছা মতো কেনাকাটা করছে, তো এই কেনাকাটার তো অনেক ফল্ট আছে এবং আমাদের দেশের ব্লিডিং হচ্ছে, প্রত্যেক দিন ব্লিডিং হচ্ছে। এটাকে ঠিক করার জন্য তো নেগোসিয়েশনে বসতে হবে। এই গভর্নমেন্ট বসে নাই নেগোসিয়েশনে। আদানি চুক্তি বাতিল করলে বিকল্প প্রস্তুতি নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
স্কুল নয়, যেন এক আতঙ্কের নাম বরগুনার মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়। সংস্কারের অভাবে বিদ্যালয়ের একাধিক পুরনো ভবন এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত ক্লাস করছেন 500-রও বেশি শিক্ষক শিক্ষার্থী। আবার সীমানা প্রাচীর না থাকায় রাত নামলেই বিদ্যালয়টি হয়ে ওঠে মাদক সেবীদের আড্ডাখানা। আমতলী থেকে শিমুল হক রিমনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ফাটল ধরেছে পিলারে, জায়গায় জায়গায় বেরিয়ে গেছে রড। এমন চিত্র বরগুনার আমতলী উপজেলার মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের। 1965 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 500 শিক্ষার্থী পড়াশোনা করছে। অথচ সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ একাধিক ভবন। যে কটিতে পাঠদান চলে সেগুলো প্রায় ব্যবহার অনুপযোগী। আবার সীমানা প্রাচীর না থাকায় দিনে বহিরাগত ও রাতে মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বিদ্যালয়টি। এতে ভয়, অনিশ্চয়তা আর জীবনের ঝুঁকি নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। মাঝে মাঝে যে উপরের ওই যে প্লাস্টারটা ভাঙে আমাদের মাথায় পড়ে। বর্ষাকালে একটি ভবনও ভালো নাই যে পানি না পড়ে। এটা আমাদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। আমাদের বাবা মা বাসা থেকে অনেকটা দ্বিধায় আমাদের এই জায়গায় পাঠায়। ভূমিকম্প হইলে দেখা যাচ্ছে যে কোনো সময় যেটা ধসে যেতে পারে। অভিযোগ আছে দীর্ঘদিন ধরে নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানালেও অজানা কারণে তা বাস্তবায়ন হয়নি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের শিক্ষা ভবনে আবেদন পৌঁছলেও আমরা অদ্যাবধি পর্যন্ত আমরা কোনো ভবন এখন পর্যন্ত পাইনি। দ্রুত নতুন ভবন নির্মাণ করা না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। সুলাইমান কবির, RTV। রমনা প্রভাতী রমনা পার্ক ঢাকার উদ্যোগে বার্ষিক বনভোজন 2026 অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সারা রিসোর্টে সারাদিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন কাশ্মীরি গ্রুপের চেয়ারম্যান ও রমনা প্রভাতী সভাপতি আব্দুল আওয়াল রতন এবং ZSR-এর ভাইস চেয়ারম্যান ও রমনা প্রভাতীর মহাসচিব মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সারাদিনব্যাপী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাগরিকদের সঠিক তথ্য দিতে জাতীয় হেল্পলাইন 333 বিশেষ তথ্য সেবা চালু করেছে সরকার। নির্বাচন কমিশনের সহযোগিতায় এ সেবা দিচ্ছে A2I। এতে যে কোনো মোবাইল নম্বর থেকে 333 নম্বরে কল করে 9 চাপলে ভোট দেওয়ার নিয়ম, ভোট কেন্দ্রের ঠিকানা, এনআইডি তথ্য, আচরণবিধি এবং নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের সুবিধা সম্পর্কে জানা যাবে। এছাড়া এর মাধ্যমে নির্বাচন কমিশনের বিভিন্ন অ্যাপ ব্যবহার তথ্যও পাওয়া যাবে। এই সেবা নির্বাচন সংক্রান্ত গুজব ও বিভ্রান্তি কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুপুরে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুবারা। হারারেতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। একদিকে যুব বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড রান তাড়া করে ফাইনালে ওঠা ভারতের আত্মবিশ্বাস, অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেরা ফর্মে ইংল্যান্ডের তরুণরাও। দুই দলই ফাইনালে উঠেছে অপরাজিত থেকে, আর তাই দারুণ একটি ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আবহাওয়ার পূর্বাভাস বলছে হারারেতে কিছুটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, আর তাই টসের ভাগ্য প্রভাব ফেলতে পারে ম্যাচের জয় পরাজয়ে। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি খাও প্রেজেন্স চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারের পর্বে আমি আয়ুব খান যুক্ত রয়েছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন।
সাথে জমে উঠেছে আলোচনা ও সমালোচনা। এ নিয়েই যুক্ত রয়েছি পটুয়াখালী 4 রাঙ্গাবালি থেকে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 4, কিন্তু এই দুই উপজেলার উন্নয়ন চিত্র দুই রকম। বিশেষ করে কলাপাড়ায় উন্নয়নের জোয়ার বইছে আর অবহেলায় পড়ে আছে রাঙ্গাবালী। আমাদের যে নির্বাচন কেন্দ্রগুলো আছে সেগুলো সরকারের বিভিন্ন সংস্থার গোয়েন্দা নজরদারিতে আছে। এর মধ্যেই বিভিন্ন নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আর আপনারা জানবেন যে পুলিশের সাথেও বডি ক্যামেরা থাকবে। সরকার আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর। আমরা অপেক্ষা করতে চাই আগামী 12 তারিখ পর্যন্ত। অতীতে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে ভোট কেন্দ্র দখল করে সাধারণ ভোটারকে কেন্দ্রে ঢুকতে দেয়নি, তারা নিজেরাই সিল মারছে। এটা আমার বাস্তব চোখে দেখা। এখন বর্তমানে আশাবাদী আমরা ওই রকম ভোট আর বাংলাদেশের মাটিতে হবে না। এবারের যে নির্বাচন এটা একটা ভিন্ন প্রেক্ষাপটে। এই নির্বাচনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ইতিহাস সৃষ্টি করে যেতে চাই। নূতন প্রজন্মের মানুষ যে ছেলেরা এখন যে ভোট দিতে পারে, ভোট দিয়ে দেশে একটা সরকার গঠন করতে পারে, এই আশা সবাই করছে। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নির্বাচনের সকল খবর পেতে RTVর সাথেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।